উনি হচ্ছেন সুখরঞ্জন বালী। আমার মনে হয় যে এই নামটি বলার পরে এই সুখরঞ্জন বালী এই প্রিমিসিসে একটি পরিচিত নাম। 2012 সালে সুখরঞ্জন বালী এই স্পট থেকেই আমি অপহরণ হয়ে গেছি, এই জায়গা দিয়ে উনি অপহরণ হয়ে গেছিলেন। উনি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছেন। উনি ওনার যে অপহরণের এবং গুমের যে বিষয়টি, সেটি একটি অভিযোগ আকারে উনি আজকে এই ট্রাইব্যুনালে দায়ের করেছেন এবং দায়ের পরবর্তী যে অবস্থান সেটি এখন আপনাদের কাছে বলবেন। আমার পিছনের কথা আমার অবস্থা গেলাম নিচে অর্থাৎ পড়বি তুমি দাদা, আমি খুব ক্লান্তি, আমি বলতে পারবো না দাদা। আমার সাক্ষী ওই পুলিশ, আপনার ভাইয়ের কথা বলুন। আমার ভাই হল বিষয় বালী। 1971 সালে আপনার পাকসেনারা আমার ভাইকে, আর রাজ্জাক আপনার মুসলিম মৌলানা, আর ওই পাকসেনারা আমার ভাইকে হত্যা করছে, রাইফেল বসে গিয়া রাখাইয়া মারছে। আমি বাথরুমে বসিয়া আমার মা আর আমি দেখছি, দেখার পরে আমার ঘর দরজা পড়াই দিয়েছে। তখন আমার ভাই ওখানে বসে ছটফট করিয়ে ছটফট তখন দৌড়িয়ে স্কুলে গেছে। কিছু সময় পরে আমার ভাই কোরআন বাইরে গেছে। এই অবস্থায় আমি ছিলাম। আমি পরপর আমি ভাইকে ওই বাড়ির সীমান্তের ভিতরে মারি ছুটি দিছিল লোকজন নিয়ে। তারপর আমি মুক্তিযোদ্ধা, আমি ট্রেনিং দিছি। আমার লতিফ কলবদের হল আমার কমেন্ডার, আমি তার ট্রেনিং প্রার্থী লোক। আমার এখন সব কিছু আমি ভুল গেছি বুঝুন। আমি এখান থেকে কোর্টের সামনে দিয়ে আমি অপহরণ যাওয়ার পরে আমি খুব নির্যাতিত হয়। আমি কিছু বলতে না, আমার বুকে হাটে আমার সমস্যা, আমার হাটের সমস্যা। গেটে কেন আসছিল? আমি আসছিলাম হুজুরের, মানে সরকার পক্ষে আমাকে মানছে সাক্ষী, মানার পরে আমি দেখেছেন আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাঁচাই যদি রাখে, তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকি। সাইদি সাহেবের আমরা পাইছি 1900 এই আপনার এই এমপিতে আসে, তখন সে আমার এলাকায় সে এমপি ছিল। সে যখন এমপি ছিল আমার মায়ের কোলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ভাসাই দেয়, সেইটাকে সত্য সাক্ষীর জন্য আমি আসছিলাম এই কোর্টে। তখন আমি অবহার হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতন মুক্তিতে আমি এইভাবে এখন তার দীর্ঘ যাই, মানে আমি অসুস্থ অবস্থায় নিয়ে গেছে। আপনার এইখান দিয়া নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এইখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাকমুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রের মানে কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি। আমি ছিলাম আমি 3 মাসের করে আমি 13 দিন মানে কম ছিল। আমি ওইখানে রাখছি, ওইখান থেকে চক্ষু বানিয়া আপনার নিয়ে গেছে আমাকে। এই অনেক সকালে গাড়ি থেকে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাইতে মানে বেলা শেষ, এই মানে আমার চক্ষু বন্ধ ছিল। তখন মানে আমি বলছি কি বলবেন আমার পেশাবে খুব আমার সমস্যাটা আমি পেশা করি। এমনিতে গাড়ি থামাইছে, ফেলে রাখ দিয়ে একটু পর থামাই। এই কিছু সামনে তো বলার পর সামনে থামাইছে না, আমি গাড়ির পাশেই আমি পেশাব করছি। পেশাব করিয়ে দেখার পরে দেখি যে মানে ডাইন দিকে বিসির অফিস, মানে বিসি বসা দেখি একটা আপনার বৈঠকখানের উপর। তখন কোনো দেখি কোনো আনকে দিলেন আমার। আমি ব্যাপারছি আমি ওদিকে আমি যাব না, কারণ না যাবি কিনা বল না, দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে কাছে আপনারা মারি ফেলেন, আমার সহ্য হয় না। এইখানে আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়া বিসির হাতে দেশে দেওয়ার পর বিসির আমার 2 কান কাছে মারছে, এই জায়গায় মারি গিয়া এখানে লাথি দেশে। এইখানে বিছানা এখন বৈকারি অফিস ভিতরে অফিসে নিয়ে পিডুরা দিয়ে বানিয়া আমাকে পিটেছে। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা বেয়েছি। এই ধরুন হাতে আমার মাংস নেই, ডাইনেতে জয়েন্ট, মানে আমি খুব নির্যাতন করি। আমি বর্তমানে আছি ওইখানটা আপনার বৈকের গোটাদের সৌরনগর থানায় গেছে।
থানা দিয়ে পরদিন আপনার বসিরহাট কোর্ট বা জেলে আনছে। আনার পর ওইখান থেকে আমি খুব অসুস্থ, 22 দিনের দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। এই আমি দীর্ঘ যাই, আমি 5 বছর দমদম কারাগারে ছিলাম। এই আমি অনেক আমি বাড়িতে কেউ কাছে সংবাদ দিতে পারি না। আমার দূর সম্পর্কে এক ভাগ্নে ছিল, তার কাছে আমি সংবাদ দিছি। সে আজকে আমার দেশে বলার পরে আমার ওই ছেলে বা আমার মেয়ে জামাই ছিল, আমার স্ত্রী, তার কাছে বলার পরে তার আর কি হাইবার পাগলের হয়ে গেছে। তখন আমার ছেলে আসিয়ে বলছে মাসুদ সাইদির কাছে। মাসুদ সাইদি বলছে যে এরকম বাবা অমুক জায়গায় জেলে আছে, আর কী কায়দায় তারা যে কায়দা হোক তারা ব্যবস্থা দিয়ে করছে। ওই দেশে বিশ্বের মানবাধিকার সংস্থা। আমি বাংলাদেশে আসছি। আসার পর আমি 6 মাস দীর্ঘ ছিলাম। আমার বরিশাল থেকে আমার খুলনা ডিস্ট্রিক্টে আমি দীর্ঘ 6 মাস সেইখানে আমি ছিলাম। এখনও আমি ওই অসুস্থ অবস্থায় নিয়ে এখনও আমি খুবই অসুস্থ। এরপর আমি বাড়িতে আসছি। এখানে আসছি আমি সাইদি সাহেবের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার ওই অভিযোগে আমাকে বন্দি অপহরণ করছে, সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দিতে নিয়ে আসছি। আপনি কার কার বিরুদ্ধে অভিযোগ করলেন? হ্যাঁ, কাকে অভিযোগ করলেন? কার বিরুদ্ধে? আপনি কি চান? আপনি আর কি লেখা আছে সবই কাগজের লেখা আছে, বুঝলেন। যেমনি আমি স্মরণ শক্তিটা আমার এখন নাই বর্তমানে। হয় অভিযোগ তো দেশে প্রশাসন একজন আরো আমার দেশীয় লোক আছে, রাজ্জাক আপনার এই জায়গার যে আমি অভিযোগ দিছি তাদের তো কেউ আমি চিনি না। যখন আমি এই জায়গায় বন্দি হয়েছি আমি কেউ চিনি না। চক্ষু বানিয়ে নিয়ে গেছে কার কথা কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, কি লেখা আছে সেটাকে আপনি শুনেছেন, পড়েছেন নাকি না জানেন না আপনি? হ্যাঁ বলবে, আমি যদি আমি বলতে পারবো না। বিষয়টা 2012 সালে 12 সালের আপনাদের নিশ্চয়ই মনে আছে। তখন এই ট্রাইব্যুনালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মামলা চলছিল। প্রসিকিউশন পক্ষ আজকের এই সুখরঞ্জন বালিকে তাদের সাক্ষী হিসাবে পিক করেছিল পিরোজপুর থেকে। তাকে দীর্ঘ সময় সেফ জোনে রেখে সাক্ষী দেওয়ার জন্য, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাকে নানানভাবে প্রেশার ক্রিয়েট করছিল, তাকে হেনস্থা করছিল, তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করছিল। কিন্তু কোনোভাবেই যেহেতু উনি বলেছেন, আপনারা একটা জিনিস খেয়াল করে নিশ্চয়ই শুনেছেন যে উনি বলেছে যে ওনার ভাইকে যেদিন মেরেছে উনি এবং ওনার মা প্রত্যক্ষ সাক্ষী দেখেছেন। যারা মেরেছে সেই সিচুয়েশনগুলো উনি পরিষ্কার দেখেছেন এবং সেখানে সাইদি সাহেবের কোনো উপস্থিতি ছিল না, যার কারণে উনি তার নামও আমরা পাই না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে চাপ দিচ্ছিল, কিন্তু উনি টর্চারিং করেছে। কিন্তু টর্চার করা সত্ত্বেও উনি যেহেতু রাজি হচ্ছিলেন না, সেহেতু তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেনি। টাকার অফার দিয়েছিল, সেটা তো উনি রাজি হন। সব অবৈধ টাকা। পরবর্তীতে উনি যেটা বলেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেহেতু উনি এখানে আসামি ছিলেন, তার ছেলের সাথে যোগাযোগ করেছে। তারা যোগাযোগ করার পরে উনি রাজি হয়েছেন সত্যটা বলার জন্য। উনি 3রা নভেম্বর 2012 এই প্রিমিসিসে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য। সেদিন তার সাক্ষী নেওয়া হয়নি। পরবর্তীতে উনি পরের দিন 5 নভেম্বরে, 4 নভেম্বর এবং 5 নভেম্বরে উনি এই প্রিমিসিসে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য। আজকের যেই জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি সহ আমাদের আজকের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেব সহ 2টি ভিন্ন ভিন্ন গাড়িতে ওনারা ঢুকছিলেন এখানে। সেই দিনে সেই দৃশ্যটা ছিল এই যে ওনারা যখন গেট পাশ দিয়ে ঢুকছিলেন তখনই সাদা পোশাকধারী একদল পুলিশ তাদের গাড়িতে ঘিরে ধরে তাকে আমার হিন্দি গাড়ি দিয়ে বাইরে আমার মিজানুর রহমান জি অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেবের সামনেই তার অন্য যে অ্যাডভোকেট আনসারি সাহেবের সামনে তাকে টেনে হিস্ট্রে নেমেছে এবং পুলিশ তাকে মারধর করে বলেছে আমরা তোকে খুঁজতেছিলাম। তারা যে ভাষায় কথা বলেছে সেই ভাষাগুলি আজকে আমরা আমাদের এই এফআইআর কমপ্লেন পিটিশনে আমরা সেখানে কোট করেছি। তাকে মেরে ধরে
এরপরে টেনে হেসড়ে পাশের একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়েছে। মাইক্রোবাসে তুলেই তাকে চোখ বন্ধ করে তাকে নিয়ে গিয়েছে, চোখ বন্ধ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে। তিনি যেটা হিসাবটা বলেছেন যে 3 মাসের চেয়ে 13 দিন কম, তার মানে 2 মাস 17 দিন তাকে একটি অন্ধ প্রকোষ্ঠে তাকে বন্ধ করে রেখেছে। এই জায়গাটা কোথায় এটা তিনি বলতে পারেন না। ছোট্ট একটি কুটিরি, তিনি যে বর্ণনা দিয়েছেন যে ছোট্ট একটু আলো শুধু ছিল আর কিছুই ছিল না। এরপরে তাকে একদিন এটা বলতে পারে নাই, হাত পা বেঁধে তাকে সীমান্তে নিয়ে গিয়েছে, সারাদিন গাড়ি চলেছে। উনি বলেছেন যে তাকে এরপরে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে। বিএসএফ জওয়ানরা তাকে 2 হাতে পিঠে, কানের নিচে পিঠে মেরেছে, মেরে তাকে ভারতীয় জওয়ানদের কাছে হস্তান্তর করে দিয়েছে। উনি বলেছেন যে এরপরে তিনি যে জায়গাটা আবিষ্কার করলেন যেখানে তাকে গ্রেপ্তার করে রেখেছে সেটা হচ্ছে বসিরহাট এলাকায়, কলকাতার বটার স্বরূপনগর থানা, ওখানে তাকে রেখেছে। দীর্ঘ 5 মাস উনি জেলে ছিলেন, এরপরে 5 বছর জেলে ছিলেন। 5 বছর জেলে থাকার পরে উনি মুক্ত হয়ে এসেছেন। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি এই প্রিমিসেসের সাথে, এই ট্রাইব্যুনালের সাথে এবং রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বে ছিলেন তাদের সকলকে আসামি করে উনি একটি এফআইআর লজ করেছেন। আমরা আশা করছি এই এফআইআর সঠিকভাবে প্রপারলি তদন্ত হবে এবং এই তদন্তের মাধ্যমে উনি সত্য বিচারের প্রার্থনা করেছেন। একটি সত্য ঘটনায় আমরা এখানে যেটা বারবার ওনাকে বলেছি, এবং আপনারা একটি বিষয়ে প্রশ্ন থাকতেই পারে যে 5ই আগস্টের পরে দীর্ঘ সময় এই পরিবর্তিত একটি সুখকর পরিবেশ থাকতেও অভিযোগটি দায়ের করতে এত দেরি হলো কেন? এখানে আমরা সেটারও একটি কারণ উল্লেখ করেছি যে আসলে সবকিছু মিলে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তৎকালীন সময় যারা এই ঘটনা, বিশেষ করে পিরোজপুরের যে প্রসিকিউশন টিম, পিরোজপুরের যে তদন্ত সংস্থা, পিরোজপুরের যে প্রশাসন, অ্যাজ ওয়েল অ্যাজ এই ট্রাইব্যুনালের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, দায়িত্বে ছিলেন, এবং যেখান থেকে এই অর্ডারটি এসেছিল, যে এই ওহিটি যেখান থেকে নাজিল হয়েছিল, এর সাথে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা জড়িত ছিলেন সকলকে আইডেন্টিফাই করতেই আমাদের এই সময়টি লেগেছে। এবং এই সবকিছু মিলেই এই সত্য ঘটনা ইনকোয়ারির মাধ্যমে আমরা সবকিছু জেনে এরপরে এসে আজকে অপরাধ ট্রাইব্যুনালে আমরা এই মামলাটি দায়ের করলাম। আমরা আশা করছি আমরা এখানে 1 নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে, যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন। আমরা সুরেন্দ্র কুমার সিনহা, আপনারা নিশ্চয়ই জানেন, একটি কথা মনে আছে যে এসকেপি কেলেঙ্কারির সময় যে বিষয়টি ছিল যে কোনো একজন বিচারপতিকে, এই ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে, যাকে আমরা 3 নম্বর আসামি করেছি, যাকে উনি নির্দেশনা দিয়েছিলেন এই ঘটনার সাথে আমরা যেটুকু তথ্য উপাত্ত পেয়েছি, উনি যেহেতু সরাসরি জড়িত ছিলেন, সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি, তাকে আমরা 2 নম্বর আসামি করেছি। নিজামুল হক নাসিম, যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে আমরা 3 নম্বর আসামি করেছি। 4 নম্বর আসামি করেছি শফিক আহমেদ সাহেবকে, যিনি এই টোটাল এই মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা মামলার মাস্টার মাইন্ড ছিলেন, তাকে করেছি। আমরা কামরুল ইসলাম সাহেবকে করেছি, যিনি ওই সময় আইন প্রতিমন্ত্রী ছিলেন। বিচারপতি এটিএম ফজলে কবির সাহেবকে আমরা আসামি করেছি। আমরা হেলাল উদ্দিন সাহেবকে আসামি করেছি, যিনি এই ঘটনার অন্যতম কুশীলক। আমরা একে মাওয়াল সাহেব সহ সৈয়দ হায়দার আলী, যারা রানা দাশগুপ্ত, সৈয়দ সানাহুল হক, যারা এখানে প্রসিকিউটর ছিলেন, যারা এই বিষয়টিকে জি আমরা এখানে মোট 32 জনকে আমরা স্পেসিফিক নাম উল্লেখ করেছি। এছাড়াও আসামি যারা আছেন তদন্তে নিশ্চয়ই তাদের নামটি বের হয়ে আসবে। পুলিশ কর্মকর্তারাও আছেন? জি, নিজামুল হক নাসিম সাহেব আছেন, উনি 3 নম্বর আসামি হিসেবে আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কে আছে? আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। আমরা স্পেসিফিকলি সেখানে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন সাহেব সহ অন্য যারা এখানে ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা তাকে এখানে পিক করেছেন, ইলিগালি পিক করেছেন, তাদের নামটা আমরা এখানে দিয়েছি। নাম উল্লেখ করে 32 জন। অজ্ঞাত আছে নাকি? বাকিরা তদন্তে যেটা যেভাবে বের হয়ে আসে যাদের সংশ্লিষ্টতা আছে।